Welcome to URL Unzip, Reboot, and Leave, a podcast about the psychology that moves us. Through real conversations with thinkers, doers, and seekers, we explore how we adapt, evolve, and find meaning. So let's unzip, reboot, and leave. Welcome to another exciting episode of URL Unzip, Reboot and Leave podcast. আজকে আমি যার সাথে কথা বলবো আমার খুব কাছের পরিচিত বন্ধু, আমার থেকে জুনিয়র, এবং ও 3টে দেশে পড়াশোনা করেছে, 3টে দেশে বা কন্টিনেন্টে পড়াশোনা করেছে এবং 3টে কন্টিনেন্টে কাজ করেছে। তো সেই পার্সপেক্টিভ থেকে আজকের এই গ্লোবাল দুনিয়াতে মানে ও কি শিখেছে এবং ও কি দেখেছে এবং ও কি বলতে চায় ইয়াং অডিয়েন্সকে, সেই সব নিয়ে আমরা কথা বলবো। তো ওর ইনিশিয়াল পড়াশোনা শুরু হয়েছিল ইন্ডিয়াতে, বিকজ হি বর্ন অ্যান্ড ব্রট আপ ওভার দেয়ার, স্কুলিং, গ্র্যাজুয়েশন, তারপরে অস্ট্রেলিয়াতে চলে আসে টু ডু মাস্টার্স, এবং তারপরে ও ওয়ান অফ দ্য এলিট আইভি লিগ বিজনেস স্কুল, আইই বিজনেস স্কুল, স্পেন থেকে ও MBA করেছে। সো প্রিটি মাচ আমাদের টপিক হচ্ছে আজকে MBA, মাইন্ডসেট, বিলিভ অ্যান্ড অ্যাটিটিউড। এইটা নিয়ে আমরা কথা বলবো। কেমন আছিস? ভালো চলছে। নাইস, চলছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দ্যাটস ফাইন, মাই প্লেজার। ফার্স্ট হচ্ছে তুই যেটা বলবি সেটা হচ্ছে তোর প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলকাতা, ইন্ডিয়া। হ্যাঁ। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কি শিখলি বা কি বিরক্তি লাগলো বা কি হলে ভালো হতো? ওখান থেকে শুরু কর। আচ্ছা, তো স্কুলিং, প্রথমে স্কুলিং একটা মিশনারি স্কুল, প্রোটেস্ট্যান্ট বয়েজ স্কুল, সেখান থেকে স্টার্ট হলো। এনভায়রনমেন্ট বা এডুকেশনের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে ওই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, সেইখান থেকে একটা ওই প্রিন্সিপাল, ওটাই বাড়িতেও সেরকমই একটা এনভায়রনমেন্ট। তারপরে জুনিয়র স্কুল থেকে মিডল স্কুল হলো। মিডল স্কুলে গিয়ে এবং পুরোটাই বয়েজ স্কুল? পুরোটাই বয়েজ স্কুল। ওকে। ক্লাস নার্সারি থেকে নার্সারি ট্রানজিশন, তারপরে 1 to ক্লাস 12 পুরো বয়েজ একটাই স্কুল, পুরোটা বয়েজ স্কুল। ওই রকমই একটা সেট আপ। আর যেটা বলছিলাম, মানে মিডল স্কুলে গিয়ে আমারও ব্রেনের একটু ডেভেলপমেন্ট হয়, একটু সামান্য করে ম্যাচুরিটি বাড়তে থাকে। বন্ধুবান্ধব প্রচুর হয় স্কুলের মধ্যেই, কেউ বেঙ্গলি, কেউ নন বেঙ্গলি, অ্যাংলো ইন্ডিয়ান একটা কমিউনিটি ছিল, তারাও ছিল, মানে বেশ একটা ডমিনেন্ট একটা সেগমেন্ট আমার স্কুলের। all teachers mostly were Anglo-Indians. ইংলিশের একটা বড় দক্ষতা তাদের, এবং সেটার জন্যই তাদের সেন্ট জেমস স্কুলে পড়ানো অ্যান্ড অল দ্যাট। একটাই জিনিস মিডল স্কুলে যেটা আমার একটা রয়ে গেছে আমার মাথার মধ্যে, সেটা হচ্ছে যে কিছু আমাদের তখনও হার্শ ফিজিক্যাল পানিশমেন্ট, এই জিনিসটা কিন্তু ছিল। এখন ওটা বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে, বাট সেখানে ছিল। আমি দেখেছি, মানে রোগা টিচার্স তাদের ডবল সাইজের ছেলেদেরকে মানে মারাত্মক মানে মারধর হচ্ছে। আর মারধর হচ্ছে মানে এই বিলিফটা আছে যে ওই সামনের যে ছেলেটা আছে তার থেকে কোনো রিটেলিয়েশন তো সে পাবে না। তো একটা সেন্স অফ কন্ট্রোল, একটা সেন্স অফ স্যাডিস্টিক প্লেজার যাকে বলে, সেই ব্যাপারটা কিন্তু ওই মিডল স্কুলের সময় থেকে স্টার্ট হয়ে যায়। টিচার্সরাও তখন কত হবে, তাদের বয়স ওই 25 to 45 একটা সেগমেন্টে সেই সময়কার টিচার্স। ছোট্ট রিজনের জন্য একটা মারাত্মক মারধর, মানে কিছু টিচার্স তো ফেমাস ছিল তার জন্য, আর তারা সেটা দিয়ে একটা খুব একটা প্লেজার তাদের বা প্রাইড যে আমি খুব স্ট্রিক্ট। ওকে। আমার স্কুলের একটা ইনসিডেন্টস হচ্ছে, একটা মানে ক্লাস শেষ হয়েছে, টিচার বেরিয়ে চলে গেল, হ্যাঁ, হঠাৎ টিচার আবার ঢুকলো, সামনের বেঞ্চে একটা ছেলে ছিল, ঠাস করে 4-5টা চড় মারলো, হ্যাঁ, এবং যুক্তিটা দিল তোর মুখটা আমার সহ্য হয় না, দেখো, বলে বেরিয়ে চলে গেল। অ্যাবসলিউটলি। সো ওপর 3 তলা থেকে হয়তো প্রিন্সিপালকে কেউ কোথাও, প্রিন্সিপাল একটা কথা আওয়াজ শুনেছে বা একটা
কেউ হয়তো উনি ইমাজিন করলেন যে ওনাকে কেউ একটা গালাগালি করলো, উনি সোজা সিঁড়ি বেয়ে উঠে যে ক্লাসটাতে দেখলেন ক্লাসের ব্যাক বেঞ্চে যে বসে আছে তাকে মারাত্মক মারলো। সে জানেও না কেন, কি বৃত্তান্ত, আমি কি ছিলাম সেখানে, বা আমি হয়তো এখানে এক্ষুনি এসে বসলাম, ঠিক আছে, এই 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 একটা পুরো সিনারিও ছিল। এবং তাতে কি হয়, মানে আমার হয়তো ওই ওই মারের যে পেনটা সেটা হয়তো চলে গেছে, কিন্তু হিউমিলিয়েশনটা তো মাথায় রয়ে যায় না, সেটা তো আর যায় না। মানে কুড়ুলের মনে থাকে না, গাছটার মনে থাকে কটা কোপ পড়লো, কটা কি হলো। তো তো সেই রকমই একটা সিচুয়েশন। আর মোস্ট অফ দ্য টিচার্স যারা ছিল তারা আমি মানে বড় হয়ে আমার রিয়েলাইজেশন হয় যে তারা কিন্তু সোসাইটিতে অন্য কোনো টিচিং ছাড়া অন্য কোনো অপশন কিন্তু তাদের ছিল না, এবং তাই জন্যই তারা স্কুলে টিচিং শুরু করে, টিচার হিসেবে আসে। মানে দ্যাট আর ওই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির টিচার্স কিছু, সো একটা কোটা সিস্টেম আছে ওদের, সেইখান থেকে মিশনারি স্কুলে পাওয়া। আমি এগুলোর একদমই এগেনস্টে নই, কিন্তু আমি তোমাকে জাস্ট সিনারিওটা আমার স্কুলের সেটাই বলছি। মানে ডেফিনেটলি একটা দুটো টিচার হয়তো থাকবে যে ইনফ্লুয়েন্স করবে, খুব ভালো ভালো লাগবে, টিচার ছিল, রাইট, কিন্তু হ্যাঁ সেটা দিয়ে তো আর পুরো স্কুলের হিসাবটা বা আমার লাইফ এক্সপিরিয়েন্সটা তো বলা যাচ্ছে না। আমার এটা এক্সপিরিয়েন্স, আমি সেটাই তোমাকে বললাম। অনেকের ভালো এক্সপিরিয়েন্স থাকতে হতে পারে, কিন্তু আমার জানার ইচ্ছে কার আছে সেরকম, অ্যাটলিস্ট আমার স্কুলে আমার বন্ধু বান্ধবদের মধ্যে হোয়াটএভার। আচ্ছা, এবার মিডল স্কুল থেকে মিডল স্কুল থেকে মোটামুটি একটু হাটকে জিনিস করা অনেকের শুরু হয়, মানে কেউ একটু বেশি খেলায় চলে যায়, কেউ গান বাজনা করছে, ওটা আসছি আমি। আচ্ছা, ওটাতে আসছি। মিডল স্কুল থেকে যখন সিনিয়র স্কুলে পৌঁছই, ধরো মানে মিডল স্কুল তো 7-8 পর্যন্ত, তারপরে 9-10 আইসিএসসি ক্লাস 10-এর পরীক্ষা এসে, সেইখান থেকে আরেকটা রিয়েলাইজেশন এলো, যেটা হচ্ছে ক্লাসরুমের টিচিং পুরোটা ইররেলেভেন্ট। টিউশনস ক্লাসের পরে, বাট স্কুলের পরে কোনো একটা টিচারের বাড়িতে গিয়ে পড়াশুনো। অনেকের এরকম বিলিভ ছিল যে এই পার্টিকুলার টিচারটার কাছে তুমি যদি না পড়ো তাহলে তুমি পাসই করবে না ওই পার্টিকুলার সাবজেক্টে। তখন ওটা খুব একটা ভয় ছিল। এখন ব্যাপারটা একটুখানি মানে মনে হয় যে ফালতু আমরা ভয় পেতাম, কিন্তু তখন এই ব্যাপারটা ছিল। এবার টিউশনস ক্লাস 11-12-এর পরে তখন টিউশনসের মানে মাত্রাটা বা মানে পুরো যে কনসেপ্টটা সেটা চেঞ্জ হয়ে গিয়ে এই একজন পার্টিকুলার টিচার আইআইটিতে পড়াবেন, আইআইটির পরীক্ষার জন্য পড়াবেন, আরেকজন পড়াবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য, আরেকজন পড়াবেন আইএসসির জন্য, স্কুলের ক্লাস 12-এর পরীক্ষা উত্তরোয়ের জন্য। এবং পুরো গল্পটাতেই মানে জিনিসটা শেখা জানা বোঝার ব্যাপার নেই, সাবজেক্ট উঠে গেল। সাবজেক্টের প্রতি যে একটা ভালোবাসা বা একটা সাবজেক্ট জানবার জন্য যে একটা ম্যাজিক, যেটা একটা রিয়েলাইজেশন, সেইটা কিন্তু ধুয়ে মুছে গেল একদম পুরো। শুরু হলো যে ওই টিউশনস যাও। স্কুলের পরে আমরা যেটা প্রচণ্ড খেলতাম, আমি একটা পাড়া কমিউনিটিতে বড় হয়েছি, পাড়া কালচার, খেলাধুলোর মধ্যে ছিলাম, সেইটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। খেলাধুলা কমতে থাকলো। মারাত্মক ফুটবল খেলতাম, একটা ছোট্ট জায়গায় পেলে ক্রিকেট খেলতাম, সেটা একদম পুরো অবলিটারেটেড হয়ে গেল করে। এইবার ওই স্কুলের পরে টিউশনসে যাওয়া, টিউশনসে গিয়েও অ্যাট্রাকশন ছিল। অ্যাট্রাকশন হচ্ছে যে অন্য বন্ধুদের সঙ্গে দেখা হওয়া। আমার প্রচুর এরকম বন্ধু ছিল যারা আমার মতো অত পাড়া কালচারে ইনভলভ ছিল না। তারা শুধু টিউশনে যেত শুধু বাড়ির থেকে ছিটকে বেরোবার জন্য, বেরিয়ে গিয়ে ওই টিচারদের কাছে পড়বে, সেখানে মেল ফিমেল স্টুডেন্টসদের সঙ্গে ইন্টারাকশন, ফুচকা খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, হ্যান ত্যান, এইগুলো এই সব পুরো যে একটা ইকোসিস্টেম তৈরি হলো, যে টিউশন টিচারের বাড়ির সামনে ফুচকাওয়ালা, টিউশন টিচারের পাবলিশ করা বই, সেই বইটাই পড়ানো, তো একটা ছোট ছোট ইকোসিস্টেমস কিন্তু তৈরি হয়ে যায়। আর সেটা এখনো আছে কলকাতায়। এবং এই ইকোসিস্টেমটা পুরোটাই তৈরি হচ্ছে বেসড অন ফিয়ার, অ্যাবসলিউটলি বেসড অন ফিয়ার, বা বেসড অন আ পার্টিকুলার এক্সাম, বেসড অন কোনো সাবজেক্ট নয় কিন্তু। না, বা জানার ইচ্ছা, আমার একটা কোনো সাবজেক্টের প্রতি ভীষণ ইনকুইজিটিভনেস। আমার ফিজিক্স খুব ভালো লাগতো, ইংলিশ লিটারেচার খুব ভালো লাগতো, কিন্তু সেইগুলোকে নিয়ে আমি কিন্তু কোনোভাবে সেগুলোকে নিয়ে এগোতে পারলাম না।
আমার বাংলা সাহিত্য খুব ভালো লাগতো, হ্যাঁ। বাংলা লেখালেখি করতে আমার খুব ভালো লাগতো, হ্যাঁ। কিন্তু মানে তার কবিতা লিখেছিলাম এক সময়, হ্যাঁ, কিছু ছোট ছোট গল্প লিখেছিলাম, হুম। কবিতা লিখে স্কুলের টিচারের কাছেই গালাগাল খেলাম। আর কিছু বন্ধু বান্ধব বললো একটু প্রেমে ধাক্কা খেয়েছিস তো সেজন্য কবিতাটা বেরোচ্ছে। ওটাও যে একটা স্কিল হুম। বা ওটাও যে ধরে রাখা যেতে পারে এরকম Absolutely. কোনো এনকারেজমেন্টও ছিল না। হ্যাঁ, তো তারপরে কি হলো, ধরে করে কি হবে? ওইখান থেকে আমি বলি শোনো তোমায়, বাংলা সাহিত্যই যদি ধরি আমি, বাংলা সাহিত্যতে রবীন্দ্রনাথ ছিলেন, সুকুমার রায়, এনাদের কবিতা, এনাদের ক্রিয়েশনস, এনাদের সঙ্গে এদের কবিতা পড়লে আমরা একটা ইমাজিনেশন ওয়ার্ল্ডে চলে যাই, আমরা নিজেকে ওই কবিতার সঙ্গে অ্যালাইন করি। সেইগুলো কিন্তু আমার কোনো স্কুলের কোনো টিচিংয়ের সঙ্গে আসেনি। সেগুলো অ্যাবসলিউটলি হয়েছে আমার ঠাকুমা আমাকে, যখন রানাঘাটে গরমের ছুটি বা শীতের ছুটিতে যেতাম, ঠাকুমা এই কবিতাগুলো শিখিয়েছে। রবীন্দ্রনাথের ইন্ট্রোডাকশন আমাকে আমার ঠাকুমা দিয়েছে, বীরপুরুষ কবিতার থেকে, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, এই যে একটা ইমাজিনেশন যে মাকে নিয়ে যাচ্ছি, ডাকাতরা অ্যাটাক করলো, আমি ডাকাতদের সঙ্গে সবাইকে মারামারি করে আমি মাকে বাঁচালাম, একটা থ্রিল, যেটা এই থ্রিল মানে আমি ছোট্ট বয়স থেকেই বলছি, এগুলো তো আর সিনিয়র স্কুলে আসেনি, এগুলো মিডল স্কুল বা তার আগের থেকে জুনিয়র স্কুল। এখানে আমাকে কোনো টিচারের কিন্তু কোনো অবদান ছিলই না। এটা প্লেন অ্যান্ড সিম্পল আমার বাড়িতে আমার যা এনভায়রনমেন্ট ছিল তাদের কাছ থেকে, বাড়ির লোকেদের কাছ থেকে শেখা। তো এবং তাই জন্যে আমি আর আমার এখানে একটা জিনিস বলে রাখি, আমার কোনো দিনই মানে ওই সময় তো মানে এই ধর সত্যজিৎ রায় পড়ছে, সুকুমার রায় পড়ছে, ঠিক আছে, পড়া না পড়া খারাপ না, আইদার তোমাকে ওইগুলো পড়তেই হবে, না হলে হয়তো ছোটবেলায় ওই সময় আর্টিকুলেট করতে পারতাম না, এখন যেমন আর্টিকুলেট করতে পারি। আমার উপন্যাস পড়তে বিরক্ত লাগতো, আমার এখনও বিরক্ত লাগে, কিন্তু আমি যে জিনিসগুলো পড়তে চাইতাম, কি পড়তে চাইতাম সেটাও তো বলতে পারতাম না। পরে বুঝেছি, কোনো যদি ফিলোসফিক্যাল আর্টিকেল হতো হয়তো বুঝতামও না, কিন্তু একটা অ্যাট্রাকশন হতো আমার, সেটা পর্যাপ্ত পরিমাণে আশেপাশে পাওয়া যেত না, বা সেটা নিয়ে জিজ্ঞেস করলেও কিন্তু বিকজ ইউ আর কাইন্ড অফ আস্কিং কোয়েশ্চেন হুইচ ইজ বিট অফ আ আউটকাস্ট, আনকমফোর্টেবল একটা সিচুয়েশন, হয়তো টিচারের ইচ্ছা নেই তোমাকে পড়াবার। আমার পরিষ্কার মনে আছে ক্লাস 10-এ মাধ্যমিকের হয়ে গেছে তখন, পিউবার্টি নিয়ে আমার জানার খুব ইচ্ছে হয়েছিল, ঠিক আছে, আই এন্ড আপ উইথ সানশাইন, আচ্ছা, জোডিয়াক সাইন্স, আই এন্ড আপ মানে কিছু বন্ধু বললো এইটা পড়া উচিত, হ্যাঁ, কিছু বন্ধু বললো যে ঠিক আছে এগুলো পার্ট অফ, মানে মোদ্দা কথা হচ্ছে আমি কোনো প্রপার লিটারেচার পেলাম না যেখানে আমি নিজে একটুখানি শিখে বুঝে আমার মতো করে জিনিসটার সাথে অ্যালাইন্ড হব, ঠিক আছে। আমার ওই সময় মনে হচ্ছিল জিনিসটার মধ্যে একটা অদ্ভুত ডার্টিনেস রয়েছে। এবার এই কথা বলার মতো জায়গাও ছিল না, বোঝার মতো লোকও ছিল না, বা বললে মানে এবার আমাদের সবার মানে পুরো জেনারেশনটাতেই একটা এরকম একটা গ্যাপ একটা রয়ে গেছে। পিউবার্টি বলো, সেক্স এডুকেশন বলো, বা সামান্য একটা অপোজিট জেন্ডারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবো কি করে, সেইগুলো আমাদেরকে কোনো ক্লাসরুম টিচিং আর একটা বয়েজ স্কুলে তো সম্ভবই নয়। আমিও বয়েজ স্কুল, ফলে ওগুলো সম্ভব নয়। কিন্তু টিউশনসে দেয়ার ওয়াজ একটা অপরচুনিটি, এরকম আমরা কিন্তু শিখেছিলাম মানে ইন দ্য সেন্স অপোজিট জেন্ডারের লোকজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতাম, অনেক পোলাইটনেস শিখেছি আমরা। এখন সেগুলো বড় হয়ে মনে হয় যে আমরা শিখলাম কোথার থেকে, যে একজন মহিলার সঙ্গে ভালোভাবে কথা বলতে হয়, মহিলার সঙ্গে অপোজিট জেন্ডারের সঙ্গে ঝগড়া করব না, এগুলো আমরা কোথাকে, মা বাবাও বলেনি বাড়িতে, এগুলো শিখলাম কোথায়? এগুলো ইন্টারঅ্যাকশন করতে করতে হয়েছে। অনেকবার ধাক্কা খেয়ে বুঝেছি। শিভেলরি শিখলাম কোথায়? খানিকটা মুভিজে, আবার খানিকটা নিজের এক্সপিরিয়েন্স। এই যে মানে টিউশন টিচারের ফিজ মেরে আর একটা মেয়ের সঙ্গে ফুচকা খাওয়ানো, সেইটা শিভেলরি, আমি খাওয়াবো, ও কেন দেবে? আমাকেও আমার বাবা টাকা দিয়েছে, ওকেও কিন্তু ওর বাবাই টাকা দিয়েছে, কিন্তু সেখানে একটা শিভেলরি, এই ব্যাপারটা, এইগুলো কোথাও গিয়ে একটুখানি নিজের বাউন্ডারিটাকে ভাঙা, একটু মানে পুশ দ্য এনভেলপ লিটল বিট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিন্তু টিউশনস কিন্তু ছিল একটা মেন ফোকাল পয়েন্ট, যেখানে হয়তো এইগুলোকে আমরা আরো একটু বেশি করে কালচার করেছি, বা লাইফ স্কিলসগুলোর কাছাকাছি যেতে পেরেছি।
কিন্তু অ্যাকচুয়াল সাবজেক্ট থেকে আমরা অনেক দূরে চলে গেছি, অনেক দূরে। নো সিঙ্গল টিউটার আমাদেরকে সাবজেক্টটাকে ভালোবাসতে আমার তো মনে হয় না কেউ এই জিনিসটা বলেছে। একটা টিচার আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম যে উনি ফিজিক্সটাকে ফিজিক্সের মতো করে পড়ান, উনি কোনো আইআইটি বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা এরকম কোনো কিছু। এবার তাদের কাছে হয়তো স্টুডেন্ট যায় না, কারণ তাদের কাছে স্টুডেন্ট যায়, কিন্তু এক একটা মানে আমার বন্ধুরা জাস্ট বাড়ির থেকে ছিটকে যাওয়ার জন্য একটা সিঙ্গেল সাবজেক্টের জন্য 3-3টে টিউশন যেত। এবার এরকম করে মানে আটার কনফিউশন, অ্যাটলিস্ট আমার তো আটার কনফিউশন। আমি ক্লাস 12-এর পরে কোন সাবজেক্ট নেব, কী করব, আমার কোনো ভিজিবিলিটি ছিল না। এটা একটা বড় একটা মানে আমার লাইফে একটা গ্যাপ রয়ে গেছে, বা প্রপার ডিসিশন মেকিং ক্লাস 12-এর পর থেকে হয়নি। মা বাবাদেরও ওরকম ভিজিবিলিটি ছিল না। এখন তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখে একটা ইনফর্ম ডিসিশন নেওয়া যেতে পারে, আমার তো মনে হয়। কিন্তু তখন এই সময় নেওয়া যেতে পারে, কিন্তু নিতে চায় না অনেকেই। সেটা তো আমি তো জানি না, আমি আমার অভিজ্ঞতাটাই তোমাকে বলছি। তো সেইটার আমার কোনো অপরচুনিটিও ছিল না। স্কুলের পরে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, কারণ দাদু ডাক্তার ছিল বলে। ফিজিক্স ভালো লাগতো, কিন্তু আমার সেলফ কনফিডেন্সটা এতটাই মানে অ্যাট ইটস লোয়েস্ট ছিল যে ফিজিক্স নিয়ে যে আমি পড়াশোনা করে যে কিছু করতে পারবো সেইটার মানে ওই কনফিডেন্সই ছিলই না বলতে গেলে। মানে আমার যেমন হয়েছিল যে ম্যাথামেটিক্স ভালো লাগতো এবং সেই জন্য আমি ম্যাথামেটিক্স অনার্স পড়েছি, কিন্তু ম্যাথামেটিক্স অনার্স পড়তে গিয়ে সাবজেক্টটার প্রতি ভালোবাসা একদম তলানিতে গিয়ে ঠেকলো। হ্যাঁ, বিকজ অফ হোয়াট এভার ওয়েট স্ট্রাকচার্ড অ্যান্ড যেগুলো যা জিনিসপত্র পড়ানো হয় তার কোনো রিলেভেন্স পাইনি। টিচারকে জিজ্ঞেস করতাম এগুলোর কি দরকার এক্স্যাক্টলি, মানে তার কোনো সদুত্তর কখনো পাইনি। সো ইটস অল কাইন্ড অফ অ্যান ইনফরমেশন ডাম্প। হ্যাঁ, ওকে। তো তারপরে ক্লাস 12-এর পরে তখন সবাই বলছিল যে বায়োটেকনোলজি একটা বাজওয়ার্ড, কি আমি জানি না। হ্যাঁ, এটা আমার বায়োলজি ছিল, মোটামুটি হয়তো চালিয়ে নেব, আর কেরিয়ারও হয়তো দাঁড়িয়ে যাবে সেখানে বায়োটেকনোলজি পড়লে। অন্য যারা সব আমার বন্ধুবান্ধব ছিল, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে গেল, কেউ ডাক্তার হলো। ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকটা মানে সারা ইন্ডিয়াতে যে কটা পরীক্ষা হচ্ছে, প্লেন ধরে গিয়ে পরীক্ষাগুলো দিয়ে যেখানে যে পেলো চলে গেল। আমি ব্যাঙ্গালোর গেলাম না, কারণ র্যাগিংয়ের ভয়ে মা বাবা পাঠালো না। আচ্ছা। যে ব্যাঙ্গালোরে মা বাবার কখন খারাপ এক্সপিরিয়েন্স শুনে এসছে, তাই ব্যাঙ্গালোর হলো না। আমি যেতে চাইনি, আচ্ছা, সেজন্য হয়নি। কিন্তু হ্যাঁ, মানে সাইমালটেনিয়াসলি আমার ওই কলকাতার জয়েন্ট বা আইআইটি ওগুলো তো হয়নি। তো তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো কলকাতায় থাকলি না কেন। এবার মা বাবার সেখানেও ভয় ছিল যে কলকাতায় থাকলে আমি এই ইউনিয়ন এদিক সেদিক ইনভলভ হয়ে হয়তো সার্ভাইভই করবো না। সেটা মা বাবার ভিজিবিলিটি ছিল যে দেহরাদুন ইজ সেফার। দুন স্কুল ছিল, একটা কসমোপলিটন কালচার আছে ওখানে। হ্যাঁ আছে, দুন স্কুল, মসুরি, এখানে তো সব বড় বড় স্কুলস আছে। তো কলেজ যে কত ভালো, এফআরআই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ছিল, কিন্তু এফআরআইতেও আমি চান্স পাইনি। আমার ক্লাস 12-এর রেজাল্ট এতটাই খারাপ ছিল। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম, যে স্কুলের মিডল স্কুল থেকেই আমার অ্যাকাডেমিক ব্রিলিয়ান্স বলে কিন্তু কিছু ছিল না। প্রচণ্ড পড়াশুনো করলে হয়তো কিছুটা ভালো রেজাল্ট হতে পারে, মানে এরকমই একটা বিলিফ নিয়ে আমি কিন্তু সারা স্কুল উঠেছি। দেয়ার ওয়াজ নো সাইন অফ এনি ব্রিলিয়ান্স। আমি এটা বললাম কারণ মোস্ট অফ আস আর লাইক দিস অনলি। অ্যাকাডেমিক ব্রিলিয়ান্স খুব কম লোকেরই তখন থেকে থাকে। আবার অ্যাকাডেমিক ব্রিলিয়ান্স কথাটাও তো বেশ কমপ্লিকেটেড বা একটু কনফিউজিং। আমাদের ওখানে অ্যাকাডেমিক ব্রিলিয়ান্স মানে কি, প্রচুর নম্বর পেলো, হ্যাঁ, তারপরে কি করছো, টিসিএস এ কাজ করছি। তো ওই অ্যাকাডেমিক ব্রিলিয়ান্সের কত দরকার আছে আই ডোন্ট নো, বাট এনিওয়ে ঠিক আছে। তো এবার বায়োটেকনোলজি কলেজে পড়ে নতুন একটা সাবজেক্ট, আমার কলেজও নতুন, একটা ছোট্ট প্রাইভেট কলেজ। সেইখানে কি হলো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে টিচার্সরা নিজেরা খুব পড়াশুনো করে আমাদের ক্লাসে আসতো, কারণ কনসেপ্টটাই নতুন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বায়ো ইনফরম্যাটিক্স। তো সেইখানে টিচারদের নিজেদের প্রচুর পড়াশুনো করতে হতো। টিচার্সরাও ওইখানে, বিকজ ইট ওয়াজ আ স্মল কলেজ, একটা প্রাইভেট কলেজ, সেই সব টিচার্সই এতো যা আসতো যারা বড় কোনো কলেজে হয়তো পিএইচডি করার চান্স পায়নি, এই কলেজে এসে পিএইচডিটা উতরে যাবে যা হোক করে। তো এরকম একটা, তো যে পড়ানোর যে লেভেল, টিচিং লেভেল ওয়াজ ভেরি অর্ডিনারি, এটা আমরা বুঝেও গেছিলাম। তারপরে আমি পার্সোনালি
আমি বুঝলাম যে আমি না ওই ল্যাবের মধ্যে আমি করতে পারবো না। সারা জীবন ওই ল্যাব কোট পরে ল্যামিনার এয়ারফ্লোর সামনে মাইক্রোস্কোপ চোখে রেখে ইয়ে করা আমার পক্ষে আমার দরকার ছিল হয়তো হরাইজনসটাকে বাড়াবো আমার, কিন্তু কিভাবে বাড়াবো, কোথায় যাব জানি না। তো এরকম করে তো 3 বছর দেরাদুনে কাটলো। ইন আ ওয়ে একটা জিনিস বোধহয় ভালো হলো, বাড়ি থেকে বেরোলি। বাড়ি থেকে তো বেরিয়েছি, সেটা শুরুর থেকেই মা বাবা ঠেলে বার করে দিয়েছে। ওকে, যে তুই কলকাতায় সার্ভাইভ করবি না, যদি তোকে মানুষ হতে হয় কলকাতার বাইরেই তোকে মানুষ হতে হবে, তাহলে একটা চান্স আছে, 1% চান্স যদি থাকে দেন দ্যাট ইজ ইট। সেইটা আমার মা বাবার বিলিভ ছিল। মানে সেটা আমি ওই বিলিফটার মধ্যে যাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট বাড়ি থেকে যে বেরিয়ে গেলি, ওই সাহস, ওই মানে নিজে দাঁড়ানোর ওই ব্যাপারটা, ওই ট্রেনিংটা তখন থেকে শুরু হলো। হ্যাঁ, হস্টেল, সিনিয়রসদের সঙ্গে কি করে রয়ে শয়ে চলতে হয়, টিচার্সদের সঙ্গে কি করে রিলেশনশিপ বানিয়ে চলা টলা, এগুলো অনেকটা ম্যাচুরিটি এসেছিল। এবার কিন্তু আমার সব কিছুতেই একটা যেটা মনে হচ্ছিল যে আমি মানে কোনো জিনিসের ইনপুট দিলাম প্রচুর এফর্ট, কিন্তু সেটার অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালিউ সেইটা পেতে পাচ্ছিলাম না আমি, আর কীভাবে পাবো সেটাও জানতাম না, বা ওই ইনপুট দেওয়ার মধ্যে আনন্দও নেই, না কোনো আনন্দ নেই। আর একটা সব কিছুতেই তখন মানে ওভারঅল ইন্ডিয়াতে আমার একটা খুব সব কিছুই খুব আনফেয়ার লাগতো, একটা আনফেয়ারনেস চারিদিকে। ক্যাপিটেশন ফিস দাও, কাউর সঙ্গে রিলেশনশিপ মানে তাকে তোয়াজ করে চলো, খোসামত করে চলো, তাহলে তোমার মার্কস পাবো। একটা না হলে 10 বছর ধরে একই পরীক্ষা দিয়ে যাও, কখনো হয়তো পেলে তুমি ভালো হবে, না হলে তুমি ওই গ্রাইন্ডটা তোমার চলতে থাকবে। আর এগুলো সবই আমি দিল্লিতে জেএনইউর পাশে প্রচুর সিভিল সার্ভিসেস স্টুডেন্টসদের সঙ্গে আড্ডা মেরে কথা বলতাম, তাদেরকে দেখে মানে আমি বুঝতাম যে এরা যে স্ট্রাগল করছে, সব বিহার থেকে এদিক সেদিক থেকে আসতো, এরা যে স্ট্রাগল করছে, এদের ধারে এই স্ট্রাগলটার ধারে কাছে আমি পৌঁছাতে পারবো না কোনোদিন। তো আমার ইন্ডিয়াতে তো কিছু হবে না, কিভাবে চলবে বা মানে সামনে কি দেখে আমি দৌড়াবো। তাহলে এবারে তুই হঠাৎ করে বা কিভাবে অস্ট্রেলিয়া আসাটা ঠিক হলো? তখন অস্ট্রেলিয়া আসা হলো যে আমি দেখলাম যে আমি ইউএস তো যেতে পারবো না, কারণ আমার 4 বছরের ডিগ্রি নয়, আমার 3 বছরের ডিগ্রি। তো ইউএস যাওয়া হবে না। তো নেক্সট বেস্ট অপশনটা কি, মানে শুনে আমার ইনফরমেশন গ্যাদার করে বুঝলাম যে অস্ট্রেলিয়া যেতে হবে। অস্ট্রেলিয়া যাওয়াটাও কোনো ইট ওয়াজ নট আ বিগ ডিল। আইএলস দিতে হতো, আইএলসটা অ্যাটলিস্ট সেন্ট জেমস স্কুলের তরফ, মানে থ্যাঙ্কস টু সেন্ট জেমস স্কুল আমার ইংলিশটা ওয়াজ very good, impeccable. So IELTS was not a problem. অ্যাডলেড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, হয়েও গেল মাস্টার্স ইন অ্যাগ্রি বিজনেস, কারণ ভাবলাম যে আমি 3 বছর বায়োটেকনোলজি পড়েছি, একটু তো আই নিড টু স্টিক টু মাই রুটস, নাহলে একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যাকাউন্টিং বা এরকম যদি একটা কমপ্লিটলি ডিফারেন্ট ট্যানজেন্টে আমি যদি যাই, তাহলে কেরিয়ারটাই দাঁড়াবে না। তাই জন্য অ্যাগ্রি বিজনেস নিয়ে পড়াশুনো। তারপরে এসে জানলাম একটা ডুয়াল ডিগ্রিও দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডে। ইন্টারন্যাশনাল ট্রেড খুব ভালো লাগতে শুরু করলো, ক্লাসেসগুলো ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই জিনিসগুলো নিয়ে পড়াশুনো, তো খুব মানে আমার খুব গ্ল্যামারাস লাগতে শুরু করলো ব্যাপারটা। আচ্ছা, এইখানে একটা তুই আর একটু ডিটেলে বলবি, কিন্তু এইখানে এবার একটুখানি বলি যে পড়াশোনাটাও তো ভেরি ডিফারেন্ট, ওয়ে অফ ডুইং পড়াশোনাটাও তো ভেরি ডিফারেন্ট, ওয়ে অফ ডুইং ভীষণ ডিফারেন্ট। ইকোনমিক্স সাবজেক্টটা খুব ভালো লাগতে শুরু করলো, রাইট? ইকোনমিক্স সাবজেক্টটা এই জন্য ভালো লাগলো কারণ প্রথম একটা এক্সাম হয়েছিল, এক্সামে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে ইফ আই লাভ ইউ আই উইল গিভ ইউ মানি, জাস্টিফাই দিস স্টেটমেন্ট। তো এটার কোনো রাইট আনসার হয় না, কোনো রং আনসার হয় না, ইট ইজ অল আপ টু ইয়োর ইন্টারপ্রিটেশন। তো এত সাবজেক্টিভ একটা জিনিস যে কোনো রং আনসার দিতেই পারবো না, আমি যা লিখবো আমি কিছু মার্কস তো পাবো তাতে, আমি পরীক্ষাটা তো আমি পাস করে যাব, সেই ভয়টা চলে গেল। এইবার পরীক্ষার ভয় চলে গেল, এরপরে কি, তখন আমি সাবজেক্টটাতে আরও ঢোকার অপরচুনিটি পেলাম, ডিপ ডাইভ করার অপরচুনিটি পেলাম। তখন ইকোনমিক্স সিমড লাইক ইকোনমিক্স অলসো প্রলিফারেটেড ইন ফ্রন্ট অফ মি। তখন মনে হচ্ছিল যে যদি স্কুলে যদি জানতাম যে ইকোনমিক্স বলে একটা এত ভালো সাবজেক্ট আছে, আমি তাহলে আই উড হ্যাভ স্টিয়ার্ড মাই ক্যারিয়ার ইন ইকোনমিক্স। কলকাতাতেই বিএসসি অনার্স পড়তাম ইকোনমিক্সে, অসুবিধা নেই যদি জানতাম যে সাবজেক্টটা এত ভালো। আর তারপরে অ্যাডলেড ইউনিভার্সিটিতে প্রচুর কেস স্টাডিজ। আমার টোটাল স্কুল আর কলেজে সিলেবাস
বা যে লোড যেটা সেটা এত বেশি ছিল যে অস্ট্রেলিয়ায় এসে লোডটা লোডই মনে হলো না, মানে এভরিথিং ইজ ভেরি অ্যাচিভেবল। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস, এটা সেটা, পরীক্ষাগুলো, কোনো কোনো রাইট আর রং অ্যান্সার হয় না। আমি বেঁচে গেলাম, কোনো ফর্মুলা নেই। বা আমার যেটা মনে হয়েছিল যে কোথাও গিয়ে একটা আমি অন্তত মানে আমি যদিও আইটিতে পড়াশোনা করেছি, চেয়েছিলাম, হয়েছে হোয়াট এভার, ভালো খারাপ, কিন্তু আমার কোডিং কোনোদিন ভালো লাগতো না, ওটা আসতো না খুব স্পন্টেনিয়াসলি আমার, ঠিক আছে। তার আগে তো তখন ইন্ডিয়া থেকে যখন এসেছি তখন হচ্ছে কোডিং ছাড়া জীবন নেই, কোডিং ছাড়া তুমি মানুষই নও। ওই পড়াশোনা করতে গিয়ে না, এবারে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে না, আরও তো অনেক অ্যাসপেক্ট রয়েছে। হ্যাঁ, এবার তার মধ্যে ফর সাম রিজন আমার, আই ডোন্ট নো ওয়াই, আমার ডাটা কমিউনিকেশন খুব ভালো লাগতে শুরু করলো, আমার সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট খুব ভালো লাগতো, যে এরকম একটা জিনিস হতে পারে, ঠিক আছে। এবং ভালো লাগার থেকেও আমি কোথাও গিয়ে মনে হলো আচ্ছা এটার একটা রিয়েল লাইফ, একটা রিলেটেবিলিটি আছে, অ্যাপ্লিকেশন রয়েছে একটা। তো সেই একটা আর আরেকটা হচ্ছে একটু রিসার্চ বেসড পড়াশোনা, যেটা সেটা কিন্তু হয়তো হেল্প করেছে এই জিনিসগুলোকে একটা। আর যেহেতু প্রাইভেট টিউশনের কোনো চাপ নেই, নিজেকেই পাস করতে হবে বা হোয়াট এভার, আর কেউ নম্বর নিয়ে কথা বলছে না, ওই অ্যাটমসফিয়ারটা আমাকে হেল্প করেছিল টু আন্ডারস্ট্যান্ড অর অ্যাবসলিউটলি। আর প্লেজিয়ারিজম কনসেপ্টটা তো আমি অস্ট্রেলিয়াতে এসে জানলাম। রাইট। এবার প্লেজিয়ারিজম যে একজন কাউর থেকে আমি কোনো আমি তো উচ্চারণই করতে পারতাম না প্রথম কয়েক সপ্তাহ, একটা আইডিয়া নিয়ে যে তাকে যে অনার করা, আমি সোর্সটা কি সেটা যে লেখা, সেইটা ইট ইজ সো বিউটিফুল। আমি জানতামই না এরকম কিছু। আর অস্ট্রেলিয়াতে অ্যাডলেড ইউনিভার্সিটিতে প্লেজিয়ারিজমের ওপর মানে সব কমিটি বসে, একটা কোথার থেকে সোর্স কি তোমার বলো। লাইফ ওয়াজ ভেরি টাফ, একদম হ্যান্ড টু মাউথ অলমোস্ট অবস্থা ছিল, কিন্তু মোটামুটি একটা লাগতো, আই ওয়াজ কনফিডেন্ট, জানো তো, মানে যে একটা লো সেলফ এস্টিম থেকে একটা আমার সেলফ এস্টিমটা গ্রো করতে শুরু করলো অস্ট্রেলিয়াতে এসে। দো ইট ইজ নট সাপোজ টু হ্যাপেন, একেবারেই এলিয়ান কান্ট্রি, কাউকে চিনি না, কোনো বন্ধু বান্ধব কেউ নেই, সেইখান থেকে আমি স্টার্ট করি। তো সেখান থেকে কেন আমার সেলফ এস্টিমটা বাড়লো, এবং আমার মনে হয় এনভায়রনমেন্ট এবং ওই মানে একা, আমিও তো স্টুডেন্ট হয়ে এসেছি, মানে এই একা লড়ে একটা হোয়াট এভার ভালো খারাপের মতো করে যে দাঁড়ানো, এবং ওই স্ট্রাগলের জন্য আর 5 দিকে মাথা যাচ্ছে না, মানে কোনো ব্যান্ডউইডথই নেই, হয়তো ওইটাও একটা কোথাও গিয়ে না কনফিডেন্স বাড়াতো ভীষণ, যে আই ক্যান ডু ইট বাই মাইসেলফ। আর অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে ব্যাংকে গিয়ে লোন পাওয়া, আচ্ছা, সেটা একটা আরেকটা স্ট্রাগল। যখন লোন পেয়ে যাই তখন যে আরে ফিস দিতে পারবো আমি, সেটার জন্য বাবার কাছে আসতে হবে না, আমার কাছে আমাকে এটা আমাকে নিজেই দিতে হবে, হ্যান ত্যান, মানে এটাও একটা ইট ওয়াজ আ কনফিডেন্স বুস্টার। তারপরে অস্ট্রেলিয়াতে এসে যেরকম যা হয়, আমি চাকরি পেলাম, চাকরি পেয়ে অ্যাডলেড থেকে মেলবার্নে আসা। এবার অ্যাডলেড থেকে মেলবার্নে চলে আসার পরে আমি 1 বছর চাকরি করে দেখলাম যে সব কিছু তো হয়ে গেল, কিন্তু এই চাকরিটাই যদি আমি করে যাই তাহলে আবার লাইফ একটা মনোটনিতে চলে আসছে, কোনো গ্রোথ, আমার ইন্ডিভিজুয়াল গ্রোথ বা ওরকম কিছু হচ্ছে না। তো সেইখান থেকে আমার ইনিশিয়েশন, যে জিম্যাটের জন্য পড়াশুনো করে আমি এমবিএটা যদি করতে পারি, এমবিএ যদি করি তাহলে একটা আইভি লিগ ইউনিভার্সিটিতে করব, সেটার জন্য পয়সা জমানো, সেইটার জিম্যাটের জন্য পড়াশুনো করা, ভেরি টাফ এক্সাম। অনেকের পক্ষে ইজি হতে পারে, আমার পক্ষে ভীষণ টাফ ছিল। সেই চাকরি করতে করতে জিম্যাটের জন্য পড়াশুনো করা, তারপরে এই ইউনিভার্সিটিসগুলোতে এদের অ্যাপ্লিকেশন প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে প্রপার এসেজ লিখতে হয়, সো দ্যাট যে তোমার অ্যাপ্লিকেশনটা পড়বে সে তোমাকে অ্যাজ আ পার্সন জানবে, আর সে তোমাকে জাজ করবে যে তুমি এই ইউনিভার্সিটিতে বা এই বিজনেস স্কুলে পড়তে তুমি ডিজার্ভ করো কিনা। মানে যে কোনো আইভি লিগের এটাই একটা, মানে এই প্রফেসররাই বলেন যে দ্য ক্রিটিক্যাল পার্ট ইজ টু গেট দ্য অ্যাডমিশন, নট দ্য এডুকেশন ওভার দেয়ার। তো ইটস আ ভেরি ক্রিটিক্যাল থিং, ভীষণ ক্রিটিক্যাল। মানে এবং তুই কত বছর 2-1 ধরে, না একটু বেশি, মানে এই প্রিপারেশন নিয়েছিস? আমি 1 বছর ধরে প্রিপারেশন, 1 বছর, 2টো অ্যাটেম্প্ট। একটা অ্যাটেম্প্ট তো চাকরি করতে করতে, তারপরে
আলটিমেটলি বুঝলাম যে আমি চাকরি ছাড়তে হবে, আমাকে চাকরি ছেড়ে আমাকে পড়াশোনা করতে হবে, নাহলে আমি ওই স্কোর অ্যাটেন্ড করতে পারবো না। সেটার জন্য চাকরি ছেড়ে আমি আবার ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া গিয়ে 1 মাস মানে রোগড়ে পড়াশুনো, মানে ওরকম পড়াশুনো আমার মা বাবা আমাকে কখনো করতে দেখেনি। আমি তো করিইনি, মা বাবা আমাকে বলেছে যে ওরকম পড়াশুনো আমি কখনো তোকে দেখিনি করতে। এবং এবং ওই পড়াশোনাটা যে করতে পারছিস তখন কারণ ভেতর থেকে এসছে ব্যাপারটা, ইচ্ছে ছিল, এক্স্যাক্টলি, আর্জটা ছিল একটা ভেতরের। রাইট। কিন্তু এটাই ডিফারেন্স স্কুলের পড়াশুনো আর ইয়েতে, হ্যাঁ যে স্কুলে একটা মানে তোমাকে করতে হবে, হ্যাঁ কেন করতে হবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে কিছু কেরিয়ারে, কিন্তু কেরিয়ারটা কিভাবে করব, একটা চাইল্ডহুড তোমার মানে ভালো লাগার জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার, একদম সাফ, ক্লিন স্লেট, হুম। একদম পুরো এনজয়মেন্ট বলে কিছু ছিল না। না। পরে আমি দেখেছি যে এক একটা সাবজেক্টকে ভালো লাগা, মানে আমি বিজনেস স্কুলে আমি যদি বলি, আশওয়াত দামোদরন বলে একজন ভদ্রলোক আছেন, ওনার তুমি যদি ইউটিউবেই কর্পোরেট ফাইন্যান্স তুমি যদি ভিডিওস দেখো ওনার ক্লাসরুম ভিডিওস দেখো, অটোমেটিক্যালি ইউ উইল বি ইন্টারেস্টেড, অ্যাটলিস্ট আমার তো লাগতো। উনি এসে আমাদেরকে বিজনেস স্কুলে পড়িয়েছেন, মানে ওনার ইউটিউব ভিডিওসই দেখেই আমি যদি এত অ্যাট্রাক্টেড হই, তাহলে একদম সামনে ফ্লেশ অ্যান্ড ব্লাড দেখে তার ক্লাসেস অ্যাটেন্ড করা একটা ইটস অ্যান অ্যাবসলিউটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো এবারে তুই একটু বল, আইভি লিগের মানে তার মানে কি, গোটা 50 দেশের বাচ্চা কাচ্চা ওখানে পড়াশোনা করতে এসছে, এবং পড়াশোনাটা প্রিডোমিনেন্টলি আই গেস কেস স্টাডিজ অ্যান্ড প্রিডোমিনেন্টলি নোয়িং, হ্যাঁ, রাদার লার্নিং ফ্রম ইয়োর পিয়ার্স, লার্নিং ফ্রম ইয়োর পিয়ার্স। আচ্ছা, মানে নট জাস্ট দ্য প্রফেসর বাট ইউ আর লার্নিং ফ্রম ইয়োর পিয়ার্স, পিপল ইউ আর সিটিং ইন দ্য ক্লাস উইথ। আমাদের একটা 55 স্টুডেন্টসের ক্লাস, সেখানে দেয়ার আর পিপল ফ্রম 37 কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাদের এক্সপিরিয়েন্স থেকে লার্ন করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে টিচার অ্যান্ড স্টুডেন্ট আর অন দ্য সেম পেডেস্টাল, কেউ নিচে নয়, বা উপরে নয়। অলওয়েজ দেয়ার ইজ আ কোলাবোরেটিভ হ্যাঁ, অ্যান্ড ডিসকাশন, একটা মিউচুয়াল রেসপেক্ট। রাইট। সেইটা আগেন আই এম গোয়িং ব্যাক টু ইন্ডিয়া, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি মিসিং, অ্যাটলিস্ট আমার এডুকেশনের তরফ থেকে। টিচার্স ওয়ার এক্সপেক্টিং যে আমার তো মানে একলব্যের মতো স্টুডেন্ট চাই। আরে একলব্যের মতো স্টুডেন্ট পেতে গেলে গুরু দ্রোণটাও তো হওয়া দরকার একটুখানি, দ্রোণাচার্যর কিছু তো একটা থাকা দরকার। আমি জানি না, আমি হয়তো একটু ডাইগ্রেস করছি। আমার একজন দাদু ছিল, সে মাঝের গ্রামে থাকতো। আচ্ছা, রানাঘাট আর কৃষ্ণনগরের মধ্যেখানে একটা গ্রাম ছিল যার নাম মাঝের গ্রাম। আমার দিদার মামার বাড়ি ওটা। সেখানে আমার ছোট দাদু বলে আমি চিনতাম, তিনি ছিলেন। উনি খুব ছোটোবেলায়, বড় হতে হতে উনি হি পাসড অ্যাওয়ে অ্যাকচুয়ালি। কিন্তু ওনার আমি শুনেছিলাম উনি তিনটে সাবজেক্টে ওনার এমএ ছিল, ইংলিশ, সংস্কৃত, পালি, আর উনি জিপিওতে কাজ করতেন। তো ওনার কোনো কেরিয়ার বা ওরকম ওনার কোনো ছিলই না, ওনার শুধু হি ওয়াজ আ স্কলার, আর ওনার একটা জানার একটা ইনকুইজিটিভনেস ছিল, সেটাই ছিল ওনার। মাঝের গ্রামে একটা ছোট্ট ছাতের একটা ঘরে উনি থাকতেন। আর আরেকটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে টিচার কীরকম হয়। আমি বাবাকে দেখেছিলাম, আমার বাবাকে ছাতের ঘরে এরকমই তুমি আর আমি যেরকম বসে আছি, একটা চেয়ার একটা টেবিলের সামনে বাবা বসে আছে, আর উনি কথা বলছেন, এই বইটা পড়েছিলাম, সেই বইটা পড়েছিলাম, এই বইতে এই লেখা তাই লেখা, আর বাবা লিটারালি না গিলছে ওনার কথা। পুরো সেশনটার পরে বাবা যখন কলকাতা ফিরলো, দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন অফ ফুলফিলমেন্ট। আমার মনে হয় দ্যাট ইজ আ টিচার, সে হচ্ছে গুরুদ্রোণ। মানে মনের দরজাগুলো খুললো আর কি, বা খুলছে। হ্যাঁ, বাবা কস্টিং পড়েছে, কমার্স সেক্টরে পড়াশুনো, কিন্তু কি জানি ওনার কাছ থেকে এমন কি পেলেন, এমন কি নলেজটা পেলো যেটাতে একটা এক্সপ্রেশন অফ ফুলফিলমেন্ট, যেটা আমি আবার কর্পোরেট ফাইন্যান্সে আমি আমার বিজনেস স্কুলে পাই। তারপরে আমি 3 মাসের জন্য জিনিভা চলে যাই, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ইন্টার্নশিপ চান্স পেয়েছিলাম। সেটাও আমার খুব একটা নিজের অভিজ্ঞতা। আর তারপরে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে বসে সব ইকোনমিস্ট অ্যান্ড এভরিওয়ান তাদের সঙ্গে ইন্টারাকশন করা, প্লাস ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার একটা আলাদা একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জেনিভাতে, যেরকম তোমার ইউএন জেনারেল অ্যাসেম্বলি আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, এই সব কটা রিয়েল এস্টেট জেনিভাতে ছিল।
মানে এখনো আছে। সেই রকমই ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আচ্ছা, একটা, okay. যেখানে তোমার লিস্ট ডেভেলপড কান্ট্রিজের ভেতর অন্টারপ্রেনিয়রশিপের একটা বুস্ট, একটা গ্রান্ট দেওয়া হয়। প্রত্যেক কান্ট্রিজ আইটিসিকে একটা গ্রান্ট দেয়। সেই গ্রান্টটা ওরা লিস্ট ডেভেলপড কান্ট্রিজে গিয়ে তাদের যেসব ছোট ছোট অন্টারপ্রেনিয়রাল ভেঞ্চার্স আছে সেগুলোকে ওরা ফান্ডিং করে। সেই ফান্ডিং করে ওদেরকে ওদের গ্রোথের জন্য দ্য আইটিসি ওয়ার্কস। এরকম আমারও ছিল, আমারও অনেক কটা প্রজেক্ট ছিল আফ্রিকাতে, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, ইরান। আই বিজনেস স্কুল ইজ নোন ফর ইটস অন্টারপ্রেনিয়রশিপ। এভরি বিজনেস স্কুল, এভরি আইভি লিগ বিজনেস স্কুলের একটা নিশ ক্যারিয়ার ডিরেকশন থাকে। যেরকম তোমার লন্ডন বিজনেস স্কুল ইজ নোন ফর ফাইন্যান্স গ্র্যাজুয়েটস ওখান থেকে। তারপরে ইনসিয়ার্ড ম্যানেজমেন্ট কনসাল্টিং, সেরকমই আইইর ছিল অন্টারপ্রেনিয়রশিপ। তারপরে প্যারিসে আর একটা এইচইসি প্যারিস বলে একটা ইউনিভার্সিটি আছে। এইচইসি প্যারিস ইজ অল রিটেল অ্যান্ড সেলস ফোকাসড, কারণ প্যারিস ইজ দ্য কাইন্ড অফ প্রচুর ফ্যাশন হাউসেস হ্যান ত্যান এগুলো আছে। তো এরকমই মানে আমাদের একটা অন্টারপ্রেনিয়রশিপের প্রতি একটা বিশাল একটা বুস্ট ছিল। আমি অতটা ক্যাপিটালাইজ করতে পারিনি সেটাকে, সেটা আমার ক্ষমতা ছিল না। আই গেস একটা ইকোসিস্টেম ছিল, আর বলতো যে এটা একটা সেফ জায়গা, তুমি এখানে ভুল করো, আমরা চাই তুমি ভুল করো, কারণ এরপরে তুমি যখন বাইরের জগতে বেরোবে তখন সেই ভুল করার চান্স কেউ তোমাকে দেবে না, আর ভুল করলে তার খাসারও তোমাকেই দিতে হবে। কনসিকুয়েন্সেস আছে। তো ওই একটা জিনিসের জন্য আমাদের বিজনেস স্কুল থেকে প্রচুর অন্টারপ্রেনিয়র্স, স্টার্টআপস এগুলো এরকম বেরিয়েছিল। আমি ছোটোখাটো স্টার্টআপে চেষ্টা করেছিলাম, ওই অন্টারপ্রেনিয়রশিপের জার্মটা এখনও আছে মাথার ভেতর, আর সেটা থ্যাঙ্কস টু আই বিজনেস স্কুল। তাহলে এবারে তুই বল, এবারে তো তোর ধর আই হলো, আইতে করার পরে তুই অনেক জায়গাতেই কাজ করেছিস, মানে ইরান ফিরানেও যেরকম বললি, আফ্রিকাও বললি, তারপরে কিছুদিন আবার ইন্ডিয়াতে এসেও কাজ করেছিস, আবার ওদিকে মিডল ইস্টে কাজ করেছিস, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে কাজ করেছিস। আচ্ছা, যেহেতু তুই এই কথাটা মানে বুক চিতিয়ে বললে লোকে, কারণ আমাদের ভারতীয়দের একটু খারাপ লেগে যাওয়ার ব্যাপার থাকে, কলকাতায় বসে তো তুই অ্যাকচুয়ালি কাজ করছিস হয়তো একটা ইন্টারন্যাশনাল ফার্মের জন্য, বাট উইদিন দ্য ইন্ডিয়ান ইকোসিস্টেম কালচারাল ডিফারেন্স কী কী দেখলি সেটা একটু বলবি। আর এই ইন্ডিয়ান ইকোসিস্টেমের এই যে একটা অদ্ভুত নোংরা পাওয়ার ফেটিশ একটা ব্যাপার, মানে এই নোংরামিটা কীরকমভাবে দেখলি? পাওয়ার ফেটিশ তো মানে ইন্ডিয়াতে আছেই, ওটা বাই কালচার। আমাদের ইন্ডিয়ান কালচারটাই ওই একটা হায়ারার্কি বেসড একটা কালচার। বস, সামবডি ইজ বসিং অ্যারাউন্ড, স্যার বলে ডাকা, ঠিক আছে, এই ব্যাপারটা তো ইন্ডিয়াতে আছে। হ্যাঁ, আমার কোম্পানিতে ছিল যে না, তুমি আমাকে স্যার বলে ডাকবে না, কল মি বাই মাই ফার্স্ট নেম। এভরিওয়ান কলস ইচ আদার বাই দেয়ার ফার্স্ট নেম, বাট দ্যাটস জাস্ট আ মানে হগওয়াশ টাইপের, লেয়ার কাভার। সেই কোম্পানি, আমি তো অ্যাজ আ ম্যানেজমেন্ট কনসালট্যান্ট আমি চাকরি পেয়েছিলাম, তো সেইটাতেও প্রচুর পার্টনার্স যারা মানে হু আর কলিং দ্য শটস, হু আর ইন্টারাক্টিং উইথ দ্য ক্লায়েন্টস অ্যান্ড অল দ্যাট, তারা তো তাদের পাওয়ার ছিল, কিন্তু তাদের রেসপন্সিবিলিটিও আই গেস ভীষণ বেশি ছিল। মানে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এটা এরকম ছিল। প্রচুর ভালো লোকের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি, আবার প্রচুর খারাপও লোকজন পেয়েছি, কিন্তু হোয়াট আই ওয়ান্ট টু গেট অ্যাক্রস হিয়ার ইজ দ্যাট যদি খারাপ এক্সপিরিয়েন্সও থেকে থাকে, আমি কিন্তু সেইটার একটা স্যালারি ড্র করতাম সেই এক্সপিরিয়েন্সগুলোর জন্য। তো আমার তাতে কাউর ওপর কোনো গ্রাজ ফিল করা বা ওরকম কিন্তু সেখানে জায়গা নেই। তো আমি স্কুলের ব্যাপারে আমি যে সমালোচনাটা তোমার সঙ্গে করলাম, সেইটার আমার মনে হয় না আমার জায়গা আছে টু সে সামথিং অফ দ্যাট সর্ট ইন মাই ওয়ার্ক প্লেস। কিন্তু ইন্ডিয়াতে কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বলে কিছু নেই। ইউ আর এক্সপেক্টেড টু ওয়ার্ক টিল দেয়ার ইজ ওয়ার্ক, ননস্টপ কাজ করে যাও, এই ব্যাপারটা। সেই জিনিসটা বাইরের দেশে, বা তুমি যদি ইন্ডিয়ার থেকে বেরিয়ে তুমি যদি মিডল ইস্টেও যাও, সেইখানেও কিন্তু এরকম সিচুয়েশনটা নয়। তুমি চাইলে সেটার মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে কাজটাকে সাজানোরও কোনো মানসিকতা নেই। মানে কাজটাকে পুশ করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, মানে তখন ওই দিনরাত কাজ না করা ছাড়া কোনো উপায় নেই। না,
মানে সেটাকে তার আগে থেকে ভাবনা চিন্তা করা, হ্যাঁ হ্যাঁ এটা বলতে গেলে আমি অন্তত গালিগালাজ খেয়েছি। হ্যাঁ 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 আমার ম্যানেজার তোমার দিল্লি থেকে 10টার ফ্লাইট ধরে কলকাতা আসতো আমার একটা প্রজেক্টে। কলকাতায় উনি পৌঁছাতে নি হয়তো 1:30-2 নাগাদ। তারপরে এবার লাঞ্চ করব, যাবতীয় হোম ডেলিভারির মেনিউজ, হ্যান ত্যান অফিস ডেলিভারিজ মেনিউজ নিয়ে বসা হলো। কি খাবে বলো, এই খাবো তাই খাবো, খাওয়া দাওয়া লাঞ্চ ফাঞ্চ করে 4টে। আমি কিন্তু সকাল 8টার থেকে কাজ করছি, এইটা জেনে যে উনি আসবেন, ওনাকে আমি আমার প্রেজেন্টেশনটা দেখাবো। ওনার কাজ শুরু হলো 4টের থেকে। এবার সেই 4টের থেকে উনি যে দেখলেন, আমাকে যে ফিডব্যাক দিলেন, সেই ফিডব্যাক দিতে দিতে 7:30-8টা বেজে গেল। আমার বাড়ি ফিরতে ফিরতে 10:30। হ্যাঁ, এইটা তুই বোঝাতেই পারবি এটা না। আমি কাকে বোঝাবো? হ্যাঁ, বাট ওই আমি তোমাকে সেটাই বলছি যে এটা বোঝানোর জায়গা নেই, কারণ আই অ্যাম ড্রয়িং আ স্যালারি। এই এক্সপেকটেশনটাই কিন্তু ইন্ডিয়াতে সেট করা, যে তোমার কিন্তু অ্যাজ আ ম্যানেজমেন্ট কনসালটেন্ট তোমাকে ইউ আর এক্সপেক্টেড টু বি অন কল অল দ্য টাইম, এবং সেটার জন্যই তোমাকে স্যালারি দেওয়া হচ্ছে। এবার সেখানে আমি যদি বলি যে না আমি 10টা থেকে 5টা করবো, না 10টা থেকে 5টা এখানে প্রজেক্ট হিসেবে কাজ। তোমার যখন প্রজেক্ট থাকবে তখন তুমি 10টা থেকে 10টা পর্যন্ত কাজ করতে হবে। যখন প্রজেক্ট থাকবে না বা তখন একটুখানি ফ্রি টাইম আছে, তখন তুমি কাজই নেই কোনো। এরকম সিচুয়েশনও হয়েছে। না, কারণ তুই যেটা এতক্ষণ ধরে যেটা বললি, মানে দে আর অলসো নট বিল্ডিং আ কেরিয়ার, দে আর সামহাউ সাকড ইনটু দ্যাট সিস্টেম এন্ড ওখানে এসে পৌঁছে গেছে। হ্যাঁ, তো ওদের কাছেও তো কাজটা ভালো লাগা, কোনো অল্টারনেটিভ নেই। আর কোনো অল্টারনেটিভও নেই, বা কাজ কোনোদিন তো ভালো লাগা ব্যাপারটা শিখলোও না। না, তো সেইখানে এসে মানে চোখ রাঙানি, আমি তোমার থেকে বড়, এই ব্যাপারগুলো না বোঝালে আর তো কোনো গ্র্যাটিফিকেশন নেই। না না তো তাহলে এত ধর দেশ টেশ ঘুরে চাকরি করে, বা এখনো করছিস তুই, কারেন্টলি ইউ আর সেটেলড ইন অস্ট্রেলিয়া, তুই বল এই পড়াশোনা করার মানে কি কি লাভ দরকার, তো কোথাও একটা আছে জিনিসটার, কতটা দরকার আছে, কতটা দরকার নেই, আর নতুন প্রজন্মকে কি বলতে চাস? দেখো, পড়াশুনো করাটা তো ভীষণ দরকার, কারণ তাতেই তোমার সেলফ অ্যাওয়ারনেস বাড়ে। দের ইজ নো অল্টারনেটিভ, তোমাকে পড়াশুনো তো করতেই হবে, ভালো লাগুক কি না লাগুক। ভালো যদি লেগে যায় ফ্যান্টাস্টিক, নাথিং লাইক ইট। যদি ভালো না লাগে তাহলেও টু সাম লেভেল তোমাকে করতে হবে পড়াশুনো। কিন্তু একটা জিনিস যেটা বলতে চাই, MBA করাটা কি দরকার, করে তোমার কতটা বেনিফিট হবে বা কি হবে, আমার মনে হয়, অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি মাই পার্সোনাল ভিউ, পোস্ট কোভিড MBA করে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল ডু মানে ওভারকাম আ বিগ অবস্টাকল, বা তোমার ক্যারিয়ারে ম্যাসিভ প্রোগ্রেশন হবে আমার মনে হয় না। কারণ MBA-তে এই পোস্ট কোভিড তুমি যদি কোনো MBA ক্লাসে বসো, বা MBA-র কোনো কারিকুলামে এখনও ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোভিডের মতো একটা ডিজাস্টার কি করে ম্যানেজ করবো, সেই ডিজাস্টারের মধ্যে পড়ে গেলে কিভাবে বেরোবো, সেই রকম কোনো মানে কারিকুলাম MBA-তে কিন্তু এখনও নেই। কারণ এই জন্য নেই, কারণ কোনো অন্য প্রিভিয়াস প্রফেসর্স তাদেরও এক্সপিরিয়েন্স নেই। আর একটা জিনিস, আমি এত কিছু আমার IE বিজনেস স্কুলের ব্যাপারে বললাম, খুব ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের World War II এর ব্যাপারে, মানে কোভিডের আগে তো লাস্ট ডিজাস্টার তো World War II ছিল, লেটস সে, ফরগেট অল দ্য ফিনান্সিয়াল ক্রাইসিসেস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, যা হয়েছে। World War II এর পরে যে একটা গ্লোবাল ডিপ্রেশন হয়েছিল, এটা হয়েছিল, মানে যেগুলো হয়েছিল সেইগুলোর ব্যাপারে কোনো কেস স্টাডিজ কিন্তু ছিল না। তো আমরা জানি না, কোভিড এলো যখন, আমি জানি না কিভাবে রিয়্যাক্ট করব। তারপরে তো এখন তো এআই চলে আসার পরে আমার মনে হয় না MBA হ্যাজ আ লট অফ অ্যাপ্লিকেশন। তোমার যদি জানার ইচ্ছে থাকে, ইনকুইজিটিভনেস থাকে, নিশ্চয়ই, কিন্তু সেই সাবজেক্টটা পড়ো তাহলে। কিন্তু বিজনেস কি করে করব, এন্টারপ্রেনিউরশিপ কি করে হবে, স্টার্টআপস কি করে, আমার মনে হয় না এখন MBA-তে সেই কারিকুলামে কোনো স্ট্রেংথ আছে। আর এটা কি বললে, নতুন প্রজন্মকে কি বলবে, আমার এটা দৃষ্টতা। নতুন প্রজন্ম, আই থিঙ্ক দে আর লট মোর প্রোঅ্যাক্টিভ, লট মোর অ্যাওয়্যার দ্যান হোয়াট উই ওয়ার বিফোর। নতুন প্রজন্মের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, কি করে কারাপশন করতে নেই। ও ইয়েস, আমি কারাপশন অনেক বেশি এথিক্যাল এরা, অনেক বেশি এথিক্যাল। আমি শিখে এসেছি কারাপশন ফ্রম মাই প্রিভিয়াস জেনারেশন। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, সবকিছুই পুরোটাই প্রিভিয়াস জেনারেশন থেকে শিখে এসেছি। যে জিনিসটাই করবে তুমি, দেয়ার উইল বি অলওয়েজ সামবডি হু ইজ বেটার দ্যান ইউ ইন দ্যাট। সো ওই র্যাট রেসে তো পড়া উচিত না, আর আমিও প্র্যাকটিস করছি সেটা। আমার যেটা ভালো লাগে আমি সেই দিকে পারসিউ করার চেষ্টা আমি সেটা করছি। সেটাতে আর কেউ ইমপ্রেসড হলো তো হলো, না হলো তো না হলো,
সেটাতে অসুবিধা নেই। আমি আমি এই জিনিসগুলোকে ফলো করি। একটা বই দেখেছিলাম আগন্তুক, সত্যজিৎ রায়ের, উৎপল দত্তের। সেই মুভিটা আমার মনে হয় সবার দেখা কিন্তু খুব দরকার। ইট ইজ আ মাস্ট। ইট হ্যাজ সাম লাইফ লেসেন্স। যেরকম তোমার ওখানে বলছে উৎপল দত্ত যে কুপমণ্ডুক হয়ে থেকো না, কুয়োর ব্যাং হয়ে থাকাটা, ব্রডেন ইয়োর হরাইজনস মানে এই নয় যে তুমি দেশ বিদেশ ট্রাভেল করো, বাট অপোজিট ডিফারেন্ট ওপিনিয়ন্সকে অ্যাকসেপ্ট করা, ডিফারেন্ট ওপিনিয়ন্সদেরকে শোনা, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ নট বিং আ কুপমণ্ডুক। তারপরে একটা সিন ছিল, রবি ঘোষ ওখানে বলেছে যে যে একটা জিনিস হয়তো আপনি খুব মিস করেছেন বিদেশে থেকে, মানে কি, আড্ডা, নির্ভেজাল আড্ডা, রকে আড্ডা, পাড়ায় আড্ডা, এটসেট্রা এটসেট্রা। তো তখন উনি বললেন যে আচ্ছা তাহলে এই যে গ্রিক আখাড়াগুলো ছিল, এনশিয়েন্ট গ্রিক আখাড়া, জিমনেজিয়ামস, সেখানে তো শরীর চর্চার সঙ্গেও মগজ চর্চা হতো। পিপল লাইক সক্রেটিস অ্যান্ড প্লেটো অ্যান্ড অল দিস পিপল উড গেট টুগেদার অ্যান্ড নানান টপিক্সে, ফিলসফি, এদিক সেদিক, নানান সাবজেক্টসে কথা হতো। তো এটাকে আপনি কি বলবেন? এটা আড্ডা নয়? তো রবি ঘোষ বলছে হ্যাঁ এটাও তো আড্ডা, মানে আড্ডা কিন্তু বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। সো আমার শেখা এখান থেকে যে যে যার সঙ্গেই তুমি এনগেজ করো, যার সঙ্গেই তুমি একটা কনভারসেশন করো, চেষ্টা করো যে নিজে কম বলো আর সামনের লোকটার কাছ থেকে শোনো জিনিসপত্র, যাতে কিছু লেসেন্স, কিছু শিখে তুমি বেরোতে পারো তার থেকে। আর তাদের সঙ্গে এনগেজ করো না যাদের কাছ থেকে তুমি তোমার এই এক্সপিরিয়েন্সে তুমি জানো যে তুমি কিছু পাবে না। তারপরে আরেকটা, শুরুতেই উৎপল দত্ত বলেছিলেন যে আমি দেশ কেন ছাড়লাম, যে আমি আলতামিরের গুহায় একটা পেন্টিং কোথাও একটা দেখেছিলাম, খবরের কাগজে দেখেছিলাম যে বাইসন আঁকা, আলতামিরের কোনো একটা ট্রাইব এরকম একটা বাইসন এঁকেছিলেন। তো উনি বললেন যে আমার তো মানে কোনো আর্ট কলেজ আমাকে এইরকম বাইসন আঁকতে শেখাবে না, তাই জন্য আমি বেরিয়ে পড়লাম। আর ওয়ান্ডারলাস্ট বলে ব্যাপারটা তো ছিলই আমার মধ্যে, আমার ভেন্সে। So this shows that like how to follow your passion, whatever you like, you try to follow that. Ultimately তুমি successful হবে কি হবে না, that is different, but লাইফে স্যাটিসফ্যাকশন আনা, সেটা কিন্তু এই প্যাশনটা ফলো করে তুমি পেতে পারো। আগন্তুক ইজ আ মাস্ট ওয়াচ সবার পক্ষে। Okay. On that, we should end here. Thank you. Thank you. Thank you very much. Thank you.